অ্যাকশন। মনে করুন আজকেই রাশিয়া পোল্যান্ডে একটা ঢিল ছুঁড়ে মারল। তাহলে কি পরদিনই ন্যাটোর সবগুলো দেশ মিলে রাশিয়াতে অ্যাটাক করবে? আবার যেই সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো তৈরি হয়েছিল, সেই রাশিয়াই কেন একসময় ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল? আবার দেখুন, স্পেন কিন্তু ন্যাটোর সদস্য, স্টিল ইসরায়েলকে কেন এত তুলোধনা করে? সবকিছু জানবো আজকে ন্যাটো নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে দুইটি সুপার পাওয়ার দাঁড়িয়ে গেল, একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা হলো সোভিয়েত ইউনিয়ন। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদেরকে নিয়ে সোভিয়েত আগ্রাসন দূর করার জন্য 1949 সালে তৈরি করলেন ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটির কার্যক্রম ছিল পুরোপুরি সামরিক। সামরিকভাবে তার নিজস্ব যে অ্যালাই আছে তাদেরকে সুরক্ষা দেওয়া এবং সোভিয়েত আগ্রাসন থেকে রক্ষা করা। প্রথম অবস্থায় এরা সদস্য ছিল মাত্র 12টা। এরপরে আস্তে আস্তে সদস্য সংখ্যা বাড়তে থাকে। এবং এখানে একটা মজার বিষয় হলো, স্পেন কিন্তু ন্যাটোতে যোগ দিয়ে অনেক পরে 1982 সালে, 1949 সালে যখন ন্যাটো তৈরি হচ্ছে, তার অনেক বছর পরে 1982 সালে স্পেন ন্যাটোতে যোগ দিল। কারণটা কি? কারণ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্পেন কিন্তু নিরপেক্ষ ছিল, অক্ষশক্তি বা মিত্রশক্তি কোনো কিছুতেই ছিল না। যেহেতু বিশ্বযুদ্ধে সে জড়ায়নি, সেক্ষেত্রে বিশ্বযুদ্ধের পটভূমিতে যে তৈরি হলো ন্যাটো, সেই ন্যাটোর বিষয়ে তার কিন্তু খুব বেশি প্রয়োজনীয়তা বা আগ্রহ কিন্তু ছিল না। এজন্যই অনেক পরে 1982 সালে স্পেন ন্যাটোতে যোগ দেয়। এখানে আরও একটা বিষয়, যে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িত ছিল না, সেক্ষেত্রে হলোকাস্ট বা ইহুদিদের গণহত্যা নিয়ে যে পশ্চিমাদের যে সিম্প্যাথি বা তার প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাও কিন্তু স্পেনের তেমনটা ছিল না। এ কারণে ইসরায়েল রাষ্ট্র 1948 সালে যখন প্রতিষ্ঠিত হলো, আমেরিকা কয়েক মিনিটের মধ্যে সমর্থন দিয়ে দিল, এরপর সোভিয়েত দিয়ে দিল, তারপরে ইংল্যান্ড সমর্থন দিয়ে দিল, এমনকি তুরস্কের মতো দেশ 1949 সালে আহ, ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু স্পেন স্বীকৃতি দিয়েছে 1986 সালে। তার মানে যেহেতু স্পেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল না, সেক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দায়ভার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে যে হলোকাস্ট নিয়ে ইসরায়েলের প্রতি যে দায়বদ্ধতা, সেই বিষয়গুলো কিন্তু তার তেমনটা ছিল না। এ কারণেই কিন্তু স্পেন প্যালেস্টাইনের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, সহমর্মিতা দেখায়, এবং এই কারণেই আমরা মাঝে মাঝেই দেখি যে স্পেন কিন্তু ইসরায়েলকে তুলোধনা করে। এবার আমরা পরের প্রশ্নে চলে আসি। আর্টিকেল 5। আর্টিকেল 5 বললে আমাদের মনে হয় তারা সবাই মিলে একটা কালেকটিভ সিকিউরিটির মধ্যে আছে, কোনো একটা দেশে একটা ঢিল ছুঁড়ে মারার সাথে সাথে সবাই মিলে মিসাইল অ্যাটাক শুরু করবে। আসলে কি বিষয়টা তেমন? আর্টিকেল 5 বলছে কোনো একটা দেশে অ্যাটাক হলে সেটা সমস্ত দেশের অ্যাটাক হিসেবে বিবেচনা করা হবে এবং সম্মিলিত ব্যবস্থা নেওয়া হবে। কোথাও বলা নাই সবগুলো দেশ মিলে একসাথে অ্যাটাক করবে। বলা হয়েছে সবাই মনে করবে সবার প্রতি অ্যাটাক হয়েছে এবং সম্মিলিত ব্যবস্থা নিবে। এবং সম্মিলিত ব্যবস্থাটা কি সেটা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। এবং আপনারা জেনে অবাক অবাক হবেন যে আর্টিকেল 5 এখন পর্যন্ত মাত্র একবার অ্যাপ্লাই হয়েছে। সেটা হলো 9/11 টুইন টাওয়ারে হামলার পরে। তাছাড়া কিন্তু কোনো সময় অ্যাপ্লাই হয়নি। তাহলে আর্টিকেল 5 এর সাথে আমাদের আরো একটা বাস্তবতা চিন্তা করতে, আর্টিকেল 3। আর্টিকেল 3 তে কিন্তু স্পষ্ট বলা আছে প্রত্যেকটা দেশের প্রতিরক্ষার দায়িত্ব নিজ দেশের, এবং প্রতিরক্ষা সামর্থ্য বাড়াতে হবে। এবং এটার কারণে কিন্তু এটাও বলা হয়েছে প্রত্যেকটা দেশকে তার জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে। তাহলে 3% কিন্তু দায়িত্ব আপনাকে দিয়ে দিয়েছে, আর 5% আপনাকে একটা আশ্বাস দিচ্ছে। তাহলে আচ্ছা ধরুন যে একটা সিরিয়াস অ্যাটাক ন্যাটোর কোনো দেশের প্রতি হলো, সেক্ষেত্রে প্রসিডিউরটা কি? সব দেশ মিলে কিভাবে একসাথে অ্যাটাক করতে হবে? সেক্ষেত্রে প্রথমেই আর্টিকেল 4 অনুযায়ী সবগুলো দেশ একটা সম্মেলনে বসবে। বসে সব দেশের সম্মতি হলে সিদ্ধান্ত গৃহীত হবে যে তারা সম্মিলিত অ্যাটাকে যাবে কিনা। তাহলে সমস্ত দেশ মিলে একটা সর্বজন স্বীকৃত সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আমরা সবাই মিলে এটাতে কাউন্টার অ্যাটাক করব। এখানেই কিন্তু কাজ শেষ না, এখানে আরও একটা কাজ আছে। ন্যাটোর টোটাল মিলিটারি কমান্ড ইউএস প্রেসিডেন্টের নির্দেশ ছাড়া কাজ করবে না। সেক্ষেত্রে ইউএস এর প্রেসিডেন্ট নির্দেশ দিলে তবেই কিন্তু মিলিটারি অভিযানে যেতে পারবে। এরপরে আরও একটা কাজ আছে, সেক্ষেত্রে ইউএস প্রেসিডেন্টকে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর যুদ্ধ যদি ঘোষণা করতে হয় তাহলে সিনেটে অনুমোদন নিতে হবে। ইউএস কংগ্রেস, যে কংগ্রেস থেকে কংগ্রেসের যে দুইটা কক্ষ আছে, সেই দুইটা কক্ষে অনুমতি নিয়ে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট, এই দুইটা কক্ষে অনুমতি নিয়ে তবেই কিন্তু সেই কাউন্টার অ্যাটাকটা করতে পারবে। তার মানে প্রসেসটা আমরা যতটা সহজ মনে করি ততটা সহজও কিন্তু নয়। এবার আমরা লাস্ট কোশ্চেনে চলে আসি, যে রাশিয়ার এগেইনস্টে ন্যাটো তৈরি হলো, সেই রাশিয়া কেন ন্যাটোতে যোগ দিতে চায়?
ওই যে আমরা বলেছিলাম নক্ষত্রেরও মৃত্যু হয়, মানুষও ভুলে যায়। একই রকম সাম্রাজ্যেরও পতন হয়। সোভিয়েত সাম্রাজ্য যখন ১৯৯১ সালে ভেঙে পড়ে ১৫ টা স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো, সোভিয়েতের অবস্থা এতটাই ভগ্ন, এতটাই ভঙ্গুর একটা অবস্থা, সেই অবস্থা থেকে কিন্তু তার পরাশক্তি হিসেবে ওই সময়ে তার যে তেজ থাকার কথা, তার যে মহিমা থাকার কথা সেটা কিন্তু ছিল না। এ কারণে ন্যাটো কিন্তু একটার পর একটা সম্প্রসারণ শুরু হয়। ১৯৯৯ সালে নতুন করে ৩ টা দেশ ন্যাটোতে যোগ দেয়। ২০০৪ সালে আরো ৭ টা দেশ যোগ দেয় এবং এই সময়টাতে ৯৯ সালের একদম শেষ দিনে ৯৯ সালে ৩১ ডিসেম্বর একদম শেষ দিনে পুতিন কিন্তু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন। তো ওই সময়টাতে আসলে রাশিয়ার ওইটা পশ্চিমাদের বিরুদ্ধে কোনো কিছু বলার মতো সাহস বা শক্তি কিন্তু ছিল না। এবং তখন কিন্তু সে ন্যাটোর সাথে কিন্তু রাশিয়া বিভিন্ন সম্মেলনে যোগ দিত, তাদের সাথে হাসি ঠাট্টা করত এবং এরকম একটা সম্মেলনে যখন কথা হচ্ছিল যে নেক্সট ন্যাটো মেম্বার কে হতে যাচ্ছে, পুতিন কিন্তু হেসে বলছিল প্রবাবলি মি। তো ওই সময়ে তার শক্তি সামর্থ্য ছিল না বলেই সে কিন্তু আহ, তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেছে, অনেকটা মাথা নত করে অনেক সিদ্ধান্ত মেনেও নিয়েছে। কিন্তু যখনই রাশিয়ার আবার রাইজ হয়েছে, তারা আবার নতুন করে গ্লোবাল পাওয়ার হিসেবে বেড়ে ওঠার চেষ্টা করছে, তখন কিন্তু এই সিদ্ধান্তগুলো প্রতিহত করা শুরু করছে। এটার প্রথম শুরু হয় ২০০৮ সালে বুখারেস্ট সামিটে এবং এরপর থেকে কিন্তু আমরা অনেক ঘটনা দেখছি। ২০১৪ সালে ক্রিমিয়া সংকট দেখেছি এবং সর্বশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো কিন্তু চলছে। এটাও কিন্তু রিয়ালিজম থিওরি বা নিও রিয়ালিজম থিওরির একটা প্রকৃষ্ট উদাহরণ যে যখন আপনার শক্তি থাকবে না আপনাকে সবকিছু মেনে নিতে হবে, কিন্তু যখন আপনার শক্তি থাকবে তখন কিন্তু আপনি সেটা প্রতিহত করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।